প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে বিএসএস সম্মান তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমাদের 231901 কোর্সের অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু ডেট বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 71 থেকে বর্তমান পর্যন্ত এই বিষয়ের আজকের পঞ্চম ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তোমাদেরকে আবারও স্বাগতম। আমাদের আজকের এই পঞ্চম ক্লাসে আমাদের আজকের ক্লাসের লেকচারটি হচ্ছে বঙ্গবন্ধুর যে শাসনামল অর্থাৎ বাংলাদেশের প্রথম সরকার 1972 থেকে 75 এই শাসনামলের শেষ অংশ অর্থাৎ আজকের আমাদের মূলত 75 সালের যে প্রধান তিনটি ঘটনা এবং এর প্রেক্ষাপট এটা নিয়ে আজকের আলোচনা। আজকের আমাদের ক্লাস টাইটেল হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী সংবিধানের 4th অ্যামেন্ডমেন্ট এবং বাকশাল এবং ফল অফ শেখ মুজিব রেজিম, অর্থাৎ তিনটা টপিকস নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা আজকের আলোচনা এই ক্লাস টাইটেলটা মূলত তোমাদের সিলেবাসে যেভাবে আছে 4th সংশোধনী, তার ফরমেশন অফ দ্য বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকশাল অ্যান্ড ফল অফ শেখ মুজিব, অর্থাৎ এই তিনটি প্রধান টপিকস 4th সংশোধনী এবং বাকশাল এবং শেখ মুজিবের রেজিমের পরিসমাপ্তি, এই তিনটা ঘটনায় 75 সালে হয়েছে এবং কিন্তু এর প্রেক্ষাপট আগে শুরু হয়েছে। এটা 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 আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমাদের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের ক্লাসের আমাদের যেই তিনটি মেইন কন্টেন্ট, এই কন্টেন্টগুলো আমরা বিভিন্ন বই থেকে দেখেছি। আমরা দেখি আমাদের দিলারা চৌধুরীর বইতে আমরা বাংলাদেশের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এখানে কিছু জিনিস এখানে আছে। বাংলাদেশের কনস্টিটিউশন মূল সংবিধান ছাড়াও এখানে ওই যে পরবর্তী সংবিধান, অর্থাৎ মূল সংবিধানে তো 4th সংশোধনী ছিল না, পরবর্তী সংবিধানটাও আমরা দেখেছি, পড়েছি। আমার জামাল হোসেনের জামাল খান স্যারের বইটা মেকিং এ কমন কজ পাবলিক ম্যানেজমেন্ট বাংলাদেশ, কামাল হোসাইনের বাংলাদেশ কোস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস, আব্দুল হালিমের কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল, রনক জাহানের এই বইটা পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অফ দ্য ডেমোক্রেটাইজেশন, মওদুদ আহমেদের বাংলাদেশ এরা অফ শেখ মুজিবুর রহমান, আর আল মাসুদ হাসানুজ্জামানের রোল অফ অপোজিশন, এই বইটা আমরা একটু দেখেছি। এখন আমরা বাংলা বইতে আমরা এই সংবিধানটাতে 4th সংশোধনী আছে, আমি এটা দেখেছি, তোমরাও দেখে নিবে। তার বদরুদ্দিন ওমরের বাংলাদেশের সংসদীয় রাজনীতির চিত্র, হারুন স্যারের এই বইটা আমাদের এই কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক্সের জন্য আমরা এটা ভালোভাবে বাংলাদেশের রাজনীতি ও শাসনতান্ত্রিক উন্নয়ন। তারপরে আমরা এখানে আরেকটা বই দেখেছি, এই যে ওদুদ ভুঁইয়া স্যারের এবং মোজাম্মেল হক স্যারের বইটাও দেখেছি। আর কর্নেল শওকতের গণপরিষদ থেকে নবম চাষে, এখানেও আমরা অনেকগুলা প্রথম সংসদ, বঙ্গবন্ধুর 4th সংশোধনী কালে ভাষণ, অনেকগুলো গুরুত্বপূর্ণ বই দেখেছে। এবং আরো 2টা বই আমরা দেখেছি, এস এম ফারুকের বঙ্গবন্ধুর চিন্তাধারা ও বাকশালের ভূমিকা, উনি এই বইটা লিখেছেন, এবং আবির আহমেদের বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের রাজনৈতিক দর্শন, এই বইটাও আমরা অনেকগুলো তথ্য আমরা এখান থেকে পেয়েছি বাকশাল সম্পর্কিত। এই যে আমরা বঙ্গবন্ধুর বরাবরে বঙ্গবন্ধুর 3টা বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামসা, আমার দেখানো আছে 3টা আছে। এই যে মওদুদ আহমেদের বাংলাদেশ দ্য এরা অফ শেখ মুজিব, এই বইটা, দিলারা চৌধুরীর দ্য কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এই বইটা, রনক জাহানের বাংলাদেশ
পলিটিক্স প্রবলেমস অ্যান্ড ইস্যুস। তারপরে আছে এই যে দুই রাষ্ট্রপতির হত্যা, মুনতাসির মামুন, এই বইটাও আমরা অনেকগুলো সেনাবাহিনীর অবস্থান মনোভাব সম্পর্কে এখানে পড়তে পারি। আর এখানে যে আমাদের হারুন স্যারের যে বইটা বাংলাদেশের রাজনীতি ও শাসনতান্ত্রিক উন্নয়ন, আর হচ্ছে বেলা অবেলা হচ্ছে এই যে মহিউদ্দিন আহমেদের এই বইটা আমরা দেখেছি, দ্বিতীয় বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব রাজনৈতিক দর্শন, আবির আহমেদের যে কথাটা আমরা পড়েছি, আর বঙ্গবন্ধুর চিন্তাধারা বাকশালের ভূমিকা ফারুক, এটাও আমরা এখানে দেখেছি। এখন আমরা আজকের ক্লাসটা আমাদের যে মূল তিনটা টপিক, এই তিনটা টপিক হচ্ছে চতুর্থ সংশোধনী, আর হচ্ছে বাকশাল, আর হচ্ছে বঙ্গবন্ধুর শাসনের অবসান। তো চতুর্থ সংশোধনী জাতি আমাদের সংবিধানে এখন পর্যন্ত 16টা সংশোধনী হয়েছে। এর মধ্যে প্রথম যে ভাইটাল সংশোধনী সেটি ছিল চতুর্থ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয়, যা বা আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনের সংসদীয় গণতন্ত্রে বা বাংলাদেশের রাজনীতিকে ইতিহাস ব্যাখ্যার জন্য সে চতুর্থ সংশোধনী। এখন এই চতুর্থ সংশোধনী, প্রথম সংশোধনীতে আমরা জানি তিনটা সংশোধনী হয়েছে, প্রথম চারটা সংশোধনী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং এটা ছিল বঙ্গবন্ধুর সর্বশেষ সংশোধনী। এই সংশোধনী 1975 সালের 25শে জানুয়ারিতে পাশ সংবিধানের কর্তৃক সংসদ উত্থাপিত হয় এবং ওই দিনে এটি পাশ হয় এবং কার্যকর হয়। এবং এই সংশোধনী, এটা ওই সময় আইনমন্ত্রী ছিলেন সি মনোরঞ্জন ধর, তিনি ছিলেন এই আইন উপস্থাপন করেছেন এবং এটা ছিল প্রথম সংসদের সর্বশেষ সংশোধনী এবং বঙ্গবন্ধুর সর্বশেষ সংশোধনী। এখন এই সংশোধনীটা যে অনেকগুলা পরিবর্তন আছে, এটা আমরা এরপরের স্লাইডে আমরা আলোচনা। এখন এই সংশোধনীটার পটভূমিটা কি ছিল? পটভূমি ছিল, যদিও বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতিতে সংসদীয় ব্যবস্থাই বাংলাদেশের রাজনীতির ঐতিহ্য, কিন্তু স্বাধীনতার পর বা যে মুষ্টিমেয় বিরোধী দল সংসদে না হলেও বাহিরে যে বিরোধী দল ছিলেন, ওই যে জাসদ, তারপরে সাম্যবাদী দল, মাওলানা ভাসানীর ন্যাপ, এরকম যে আরো যে কমিউনিস্ট ন্যাপ মোজাফফর কিছু ছিলেন, আবার আওয়ামী লীগ বা তাদের সুসম্পর্ক তৎকালীন গভর্নমেন্টের সাথে, তাদের মধ্যে যে সংসদীয় গণতন্ত্র, এই সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্যের অভাব ছিল। অর্থাৎ তারা সংসদকে বা সংসদীয় গণতন্ত্রে এটা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। তো এই জন্য তারা বিভিন্ন ধরনের অসংসদীয় কার্যকলাপ সংসদের ভিতরে বাহিরে যতটুকু ছিল, এটা এই ঐতিহ্যের বিরোধীদের বিরোধিতার ফলে এই সংশোধনী একটা সুপথ বা এই সংশোধনী আনতে বাধ্য হয়েছে। অর্থনৈতিক যে সংকট, এটা ছিল মারাত্মক। আসলে আমরা যে যুদ্ধবিধ্বস্ত যে বাংলাদেশ, এই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে অর্থনৈতিক আমাদের কোনো রেমিটেন্স বা আমাদের জমা কিছু ছিল না, যেটা আমরা বঙ্গবন্ধুর সংসদের ভাষণও জেনেছি এবং আমাদের ওই সময়ের প্রথম বাংলাদেশের স্বাধীনতার পর যে বাজেট বা যে আমাদের জিডিপি, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমরা ওখানে দেখেছি। এই অর্থনৈতিক সংকট এবং এই অর্থনৈতিক সংকট বিভিন্ন কোয়ার্টারের দুর্নীতি এবং অসহযোগিতার কারণে অর্থনীতিকে পুনরুদ্ধারটা সম্ভব হয় না তাৎক্ষণিক। এই জন্য এই অর্থনৈতিক সংকট বা ছিল এটার একটা অন্যতম কারণ। সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন, সন্ত্রাসবাদ, অর্থাৎ স্বাধীনতার পর সন্ত্রাসী যে কার্যকলাপ, এটা মারাত্মক আকারে স্বতন্ত্র সরকারের কাছে ধারণ করেছিল। দা বাংলাদেশ অবজারভার 7/7/1973 এক রিপোর্টে দেখা গেছে 1972 সালের জানুয়ারি হতে এপ্রিল 1973 পর্যন্ত 4,925 জন লোক হত্যা করা হয়েছে এবং 2,035 জন সিক্রেট কিলিং করা হয়েছে এবং 337 জন নারীকে কিডন্যাপ এবং 190 জনকে ধর্ষণ করা হয়েছে। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের এক
তাদের এক পরিসংখ্যানে দেখিয়েছে ওই সময় 1977 সালের শেষের দিকে আওয়ামী লীগের 400 নেতা কর্মী হারিয়েছে। এবং এই সময় আরো যে অবস্থা ছিল, জুট মিলে অগ্নিসংযোজন, গোড়াশাল সার কারখানা 74 সেপ্টেম্বরের দিকে অগ্নিসংযোজন, ধ্বংস করে দেয়া, এই যে অর্থনৈতিক এবং মানবিক জীবনের যে বিপর্যয়, এটা আসলে মানে সন্ত্রাসী কাজ, এটা খুব মারাত্মক আকার ধারণ করেছিল ওই সময়। সন্ত্রাসীদের বিরোধীদের স্বাধীনতা বিরোধী, অর্থাৎ বাংলাদেশের একটা, এটা তো স্পষ্ট, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা অংশ বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তারা চেয়েছিল পাকিস্তানের সাথে সাথে, এবং তারা বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্ব বা বাংলা বা সোভিয়েত বাম ব্লকের যে ব্লকটা, সোভিয়েত এবং ইন্ডিয়া, এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। চীনাপন্থী, পিঙ্কিংপন্থী যে গ্রুপটা, এবং যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী না, তাদের বিরোধিতা বা তাদের ষড়যন্ত্র ওই সময় থেকে চলে আসছিল। আন্তর্জাতিক সংস্থা, আমরা জানি ওই সময় সোভিয়েত এবং আমেরিকার যে সুপার পাওয়ারদের মধ্যে যে স্নায়ুযুদ্ধ বা যে আন্তর্জাতিক রাজনীতিতে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাতে বাংলাদেশ কে সোভিয়েত সাহায্য করলো। চীন এবং আমেরিকার মতো বড় শক্তিধর এবং সুপার পাওয়াররা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিপক্ষে ছিল, এবং এই কারণে বঙ্গবন্ধুর বক্তব্য আমরা পেয়েছি সংসদে, যে বঙ্গবন্ধু বলতে চাচ্ছিলেন যে বিদেশ থেকে যে টাকা আসে এবং এই টাকা দিয়ে তারা এদেশের মানুষের আইন শৃঙ্খলা, এদেশের মানুষকে হত্যা করে এবং সবকিছুর ঊর্ধ্বে নিজেদেরকে মোকাবেলা করে এবং আইন শৃঙ্খলা ঠিক রাখা যাচ্ছে না। এটা যে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তাদের যে মদত, এটা স্পষ্টভাবে ছিল। সোভিয়েতপন্থীদের প্রভাব ছিল। সোভিয়েত যে ধারাটি, এই ধারাটা মূলত সমাজতান্ত্রিক যে চিন্তা চেতনা, সমাজ আর বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েতদের শুরুতেই সোভিয়েতদের প্রভাবই বেশি, যেহেতু ইন্ডিয়া ছিল এই ব্লকের, এবং আমাদের যে বড় যে নেতৃবৃন্দ এই অঞ্চলের, যে দুইটা ভাগ, সোভিয়েত এবং চায়নাপন্থী, ডানপন্থী যারা, এরা চায়না এবং আমেরিকান পন্থী, এই সোভিয়েতদের প্রভাব ছিল ব্যাপক। এই সোভিয়েতদের তারা সমাজতান্ত্রিক, এবং এইভাবে এই এদের মধ্যেই এক ধরনের ওই রাষ্ট্রপতি শাসিত সরকার এবং একটি দল, মানে সমাজতান্ত্রিক বিপ্লব বা সমাজতান্ত্রিক যে রাষ্ট্রের যে কাঠামো, এটাতে তারা বেশি অভ্যস্ত ছিল। আওয়ামী লীগদের মধ্যে মতভেদ এবং কন্দল। আওয়ামী লীগ যদিও বাংলাদেশের প্রথম এবং প্রধান দল, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে অগ্রণী ভূমিকা এবং বঙ্গবন্ধুর হাতে গড়া বলিষ্ঠ পাওয়ার যে দল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে মতভেদ ছিল না তা বলা যায় না। কারণ আমরা বঙ্গবন্ধুর হত্যার পরেও যে বাকশাল কায়েম করা হয়েছে, ওখানে আমরা একটু পরে যেটা আলোচনা করবো, আমরা দেখেছি ওই বঙ্গবন্ধুর সেই সরকার, ওই সরকারের মধ্যে যে বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক, এই মোস্তাকে আবার বঙ্গবন্ধু হত্যার পর সরকার গঠন করছে। আমরা এটা পরে আলোচনা করব ওইখানে গিয়ে। আমরা এই প্রেক্ষাপটেই আমরা যে মতভেদ বা কোন্দল, বা সমাজতন্ত্র না গণতন্ত্র, ক্যাপিটালিজম না সমাজতন্ত্র, পুঁজিবাদ, তারপরে সোভিয়েত এবং চায়না পন্থী, তাদের মধ্যে ডান এবং বামের মধ্যে যে বিরোধ, এটাও কিন্তু ব্যাপক আকার ধারণ করছে। তারপর হচ্ছে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, অর্থাৎ আসলেই আমরা প্রকৃত অর্থে গণতন্ত্র রাষ্ট্রের যে সৃষ্টি হয়েছে, মানুষের অধিকার ক্রিয়েট করা এবং এটাকে প্রটেক্ট করা, এটা কিন্তু যেটা আমরা আমাদের মহান নেতাদের মুখেও শুনেছি, তাদের বক্তৃতাও শুনেছি, এটা কিন্তু আমাদের তথাকথিত এই গণতন্ত্র, যে ওয়েস্টার্ন থেকে আমদানি করা যে গণতন্ত্র, এই গণতন্ত্র দ্বারা অনেক ক্ষেত্রে সম্ভব না। যদিও গণতন্ত্র থাকে, বঙ্গবন্ধু যেটাকে বলেছিলেন 95% লোক বঞ্চিত হচ্ছে এবং 5%, বঙ্গবন্ধু বলছে 5% সুবিধা পাচ্ছে এবং 95 লোক বঞ্চিত হচ্ছে। মেজরিটিদের গণতন্ত্র চাচ্ছে। এই জন্য এই যে শোষণমুক্ত যে সমাজ,
এটা সংকল্প এবং এটাকে কেন্দ্র করেই মূলত যে এই সংশোধনী আনা হয়েছে। আর এই সংশোধনীর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশের যে সংসদীয় সরকার, এই সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা করা হয়েছে। এবং এই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় আমি আবার বলছি, রাষ্ট্রপতির হাতকে শক্তিশালীকরণের জন্য বরং আরো বেশি কিছু রাষ্ট্রপতিকে, মানে সবকিছু রাষ্ট্র এবং কোনো কিছু রাষ্ট্রের উপরে না, সবকিছু, এবং এই রাষ্ট্রকে শক্তিশালী করতে গিয়ে, রাষ্ট্রপতিকে শক্তিশালী করতে গিয়ে এই সরকার, এই রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করে এসেছে। এবং এটা চতুর্থ সংশোধনীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মন্ত্রিপরিষদ সংসদীয় সরকারের পরিবর্তে আনুগত মন্ত্রিসভা, যেটা স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় মন্ত্রিপরিষদ অনুগতেই থাকে রাষ্ট্রপতির নিকট, এবং সংসদীয় সরকারে যেখানে সংসদের নিকট দায়বদ্ধতা থাকে এবং সেটা এখানে রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ হয়ে যায়। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি, এখানে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়েছে এবং উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত এবং রাষ্ট্রপতির কাছে তিনি পদচ্যুত হতে পারেন, পদচ্যুত করতে পারেন। নতুন করে বাংলাদেশের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করা হয়। বিচার বিভাগের ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতা, দ্যাট মিনস 1972 সালের মূল সংবিধানে যে বিচার বিভাগের যে বিচারকদের অপসারণ পদ্ধতি বা বিচারকদের যে কাঠামো, বিচারক, এটা সংসদের হাতে ছিল, আর এখানে এটা রাষ্ট্রপতির নিকট আনা হয়েছে। বিচার বিভাগের এই অপসারণ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত এবং রাষ্ট্রপতি কর্তৃক পদচ্যুত করার ব্যবস্থা করা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ একটা জাতীয় দল, বাংলাদেশ কৃষক শ্রমিক দল, এই একটা জাতীয় দল, যে দল কার্যকর হলে আর কোনো দল থাকবে না, এইরকম একটা জাতীয় দল ব্যবস্থা, যেটা আমরা আমাদের পরের টপিকসে আলোচনা করব। দলীয় ব্যবস্থা আনা হয়েছে এখানে। সংসদ সদস্যদের বাধ্যতামূলক জাতীয় দলের সদস্যপদ গ্রহণ, হ্যাঁ, এটা হচ্ছে সংসদ সদস্যরা জাতীয় দলেরও সদস্য হবেন, অর্থাৎ যেটা সংবিধান কর্তৃক যে দলটার সৃষ্টি বাকশাল, ওটার সদস্য হতে সে বাধ্য। জাতীয় সংসদের মেয়াদ বৃদ্ধি, অর্থাৎ যেদিন থেকে আইন কার্যকর সেদিন থেকে সংসদের 5 বছর বৃদ্ধি করা হয়েছে। মানে এর আগের সময়কে বাদ দিয়ে 1975 সালের 25শে জানুয়ারি থেকে আরো 5 বছর সংসদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এই সংশোধনীর দ্বারা। জাতীয় সংসদ কর্তৃক আদালত ও ট্রাইব্যুনাল গঠন, জাতীয় সংসদ কর্তৃক আদালত ও ট্রাইব্যুনাল বিভিন্ন বিচার আচার এবং নাগরিক অধিকার এবং রাষ্ট্র কর্তৃক কোনো বিশেষ প্রয়োজনে নাগরিক সংসদ কর্তৃক আদালত বা ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির অপসারণের পরিবর্তে, অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণের আগে যেটা ছিল 2/3, এটা 1/3, অর্থাৎ 2/3 পদ্ধতিতে 1/3 সম্মতিতে রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি আনা। আইনসভার ক্ষমতা হ্রাস, আইনসভার ক্ষমতা হ্রাস বলতে এখানে আসলে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, সংসদ রাষ্ট্রপতির অধীনেই থাকে এবং রাষ্ট্রপতি সংসদ কর্তৃক আনিত বিল বাতিল করতে পারে এবং সংবিধান সংশোধনী ব্যতীত। এজন্য রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা যা হওয়ার তাই আইনসভার ক্ষমতা হ্রাস করা হয়েছে। নির্বাচন ও কমিশনের কর্ম কমিশন, অর্থাৎ বাংলাদেশের যে আরো যে সাংবিধানিক প্রতিষ্ঠান, যে এই সংবিধানের যে এগুলো যে প্রধান বিচারপতিদের ন্যায় মানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায় এই সংস্থার, এই সাংবিধানিক সংস্থাগুলোর সদস্য এবং চেয়ারম্যানদেরকে বা কমিশনারদেরকেও ওই যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো যে অপসারণ পদ্ধতি, ওই পদ্ধতিতে আনা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে ওটা হস্তান্তর করে। তাহলে আমরা যে জাতীয় সংবিধানের যে চতুর্থ সংশোধনী আমরা দেখতে পাচ্ছি, এই সংবিধানের চতুর্থ সংশোধনী আসলে বাংলাদেশের একটা প্রেক্ষাপটে এটা জনমুক্তি বা জনকল্যাণার্থে যেটা ওই তৎকালীন সরকার ঘোষণা দিয়েছে, এটা হয়েছিল। এবং এটার মধ্যে যে পরিবর্তন,
এই পরিবর্তন অনেকার্থে দেশের সার্বিক অবস্থা এবং জনমানব মুক্তি এই কল্যাণার্থে এটা করা হয়েছিল। আচ্ছা, এখন বাংলাদেশ আমাদের যে সেকেন্ড আজকের লেকচারের যে সেকেন্ড কন্টেন্ট, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল 24শে ফেব্রুয়ারি, এটা বলে রাখা ভালো, এটা আগে এটা কবে গঠন করা হয়েছে? 24শে ফেব্রুয়ারি 1975 সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করা হয়েছে। এটা হচ্ছে আবির আবরারের বই থেকে আমরা এটা পেয়েছি, আবির আহাদ এর বই থেকে। তখন এই সংবিধানের এটা গঠন সম্পর্কে বলা হয়েছে, সংবিধানের সংযোজিত যে ষষ্ঠের কবাগের 127 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি মূলনীতি, রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে পূর্ণরূপে বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রপতি প্রয়োজন বোধে একটিমাত্র জাতীয় একটি দলের আদেশ জারির সাথে সাথে দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত হবে। এরপর রাষ্ট্রপতি জাতীয় দল গঠন করবেন। জাতীয় দলের নামকরণ, সাংগঠনিক কাঠামো নির্ধারণ, সদস্য ভুক্তি, শৃঙ্খলা, কর্মসংস্থান, দলের পদাধিকারী ব্যক্তি কর্তৃক দায়িত্ব সংক্রান্ত সকল বিষয়ে রাষ্ট্রপতির আদেশ বলে নির্ধারণ করবেন। এক্ষেত্রে তার কর্তৃত্বের হবে চরম এবং চূড়ান্ত। আচ্ছা, অর্থাৎ মূলত এই বাকশাল যেটা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ এখানে একটা জিনিস দেখার বিষয়, কৃষক শ্রমিক মানে মেহনতি, যেটা সমাজের অধিকাংশ এই বিষয়, যেটা বঙ্গবন্ধু আমি একটু আগে বলেছিলাম, বলেছিলেন 95 প্রচলিত যে গণতন্ত্র, এটা 95% লোক এটার সুবিধা পায় না, 5% উপরের এলিট এটার সুবিধা পাবে। এবং উনি আরেক জায়গায় বলেছিলেন আমাদের 20% শিক্ষিত আছে এবং 80% অশিক্ষিত। ওই সময় এই 20%-এর মধ্যে যে ও খুব কম সামান্য মানে দেশ ধরত বা দেশের প্রতি বা মানবতা, সমাজতান্ত্রিক চিন্তা চেতনা, জাতীয়তাবাদী বাঙালি জাতীয়তাবাদের প্রতি কমিটমেন্ট হয়ে আত্মনিয়োগ করছে। তাহলে এই যে বাকশালের যে গঠন, এটা আমরা একার্থে দেখছি ওই যে রাষ্ট্রপতি হাতেই সকল ক্ষমতা এবং রাষ্ট্রপতিকেই শক্তিশালীকরণ করেছে এবং রাষ্ট্রপতিকেই এই দল সংবিধান সংশোধনের মাধ্যমে এই দল গঠনের কাঠামো, এর শৃঙ্খলা, সদস্যভুক্তি, এর নিয়ম কানুন এবং এটার সকল কর্তৃত্ব এবং চূড়ান্ত বিষয় রাষ্ট্রপতির হাতে নির্ধারণ করেছে। জনগণের জন্য নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করার জন্য এটা করেছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, জীবন ধারণের মৌলিক উপকরণ ব্যবস্থা, কর্মের অধিকার অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থান নিশ্চয়তার অধিকার, যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন, অবকাশ এবং সমাজতান্ত্রিক নিরাপত্তার অধিকার। আমরা যেই পুঁজিবাদের যে ভয়ঙ্কর রূপ এখনো দেখতেছি বা ওই সময়ও ছিল আমেরিকার উত্থানে, এই পুঁজিবাদের যে ধনী শ্রেণী ধনী হচ্ছে, গরিবেরা গরিব হচ্ছে, অর্থাৎ যিনি শ্রম দিচ্ছেন তিনি শ্রম অনুযায়ী তার মাইনে পাচ্ছেন না। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে উত্তরণের জন্যই মূলত এরকম একটা অর্থনৈতিক ব্যবস্থা। এবং এই দ্বিতীয়, যেটাকে বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব বলে বলেছেন, তিনি বলেছেন তার প্রথম বিপ্লব ছিল দেশকে স্বাধীন করা, এই দেশের মানুষের মুক্তি, যেটা আমরা সংবিধান ওনার 25শে জানুয়ারি বঙ্গবন্ধু যে সংবিধান সংশোধনের পক্ষকালে যে বক্তব্যটি দিয়েছেন ওটা আমরা একটু আলোচনাও করব। ওটাতে যেটা আছে মূলত উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি এবং দুর্নীতি দমন করা এবং জন্ম নিয়ন্ত্রণ করা, এই তিনটা লক্ষ্যকে কেন্দ্র করেই বঙ্গবন্ধু তার যে দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত এটা করতে চেয়েছিলেন। এখন এই বাকশালের যে সম্পর্কে যে আমরা যে জিনিসটা বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হয়েছে, বঙ্গবন্ধুকে সাংবাদিক আবির আহাদ একটি বিশেষ সাক্ষাৎকারে প্রশ্ন করেন, বঙ্গবন্ধু বাকশালের মূল লক্ষ্য বা এর কর্মসূচি সম্পর্কে বলুন। বঙ্গবন্ধু বাকশালের মূল লক্ষ্য তো আগেই বিশ্লেষণ করেছি, তবে এক কথা আমি বুঝি তা হলো শোষণহীন দুর্নীতিমুক্ত সমাজ, শোষিতের গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠাকরণ। বাকশাল কর্মসূচিকে আমি প্রধানত 3টি ভাগে ভাগ করেছি, এক রাজনৈতিক, আর্থসামাজিক এবং প্রশাসনিক ও বিচার ব্যবস্থা। এই যে এই বিষয়টা, এই বিষয়ের ভিতরে এটার অনেকগুলো বিষয় মানে বাকশালের বা বাংলাদেশ কৃষক একদলীয় শাসন ব্যবস্থার বা একটা জাতীয় দল গঠনের যে অনেকগুলো কথা চলে আসে। আচ্ছা, বঙ্গবন্ধু বলতে চাচ্ছে শোষিতের গণতন্ত্র,
শাসিতের নয়, শাসিত মানে শাসক, শাসকের গণতন্ত্র নয়, মানে শাসকের গণতন্ত্র হলে শাসক সুবিধা ভোগ করবে, শোষিত কিছু পাবে না। এই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল রাজনীতি, তাহলে তো ওই যে যেটা বলা বাহুল্য আধুনিক যে গণতন্ত্র, এই গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে একদিনের গণতন্ত্র, অর্থাৎ ভোটের দিন। আবার ভোটও সুষ্ঠু হচ্ছে না, ভোটেরও মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভোট আমরা পৃথিবী, বাংলাদেশ সব বিভিন্ন জায়গায় দেখছি। এই যে রাজনীতিক যে অধিকার বঙ্গবন্ধু বলতে চাচ্ছিলেন, প্রচলিত যে গণতন্ত্র, এই গণতন্ত্রে মূলত রাজনীতিক যে অধিকার এটা পরিপূর্ণভাবে সাধারণ মানুষ এনজয় করতে পারতেছে না। এবং এই রাজনৈতিক অধিকার যদি এনজয় না করতে পারে বা রাজনৈতিক যে যদি মুক্তি না থাকে, তাহলে মানুষের আর্থিক যে আর্থসামাজিক যে মুক্তি এটা হয় না। এই আর্থসামাজিক মুক্তির জন্য বঙ্গবন্ধু, যেটার জন্য সারা জীবন তার সাধনা ছিল, বঙ্গবন্ধু তার বক্তব্য বলেছিলেন, আমি কিশোর বয়স থেকে 1936 সালে বঙ্গবন্ধু প্রথম জেলে যায়, তখন ওনার বয়স ছিল মাত্র 38 সালে হলে 18 বছর। তারপরে এবং এই যে প্রশাসনিক যে বিচার ব্যবস্থা, এই প্রশাসনিক বিচার ব্যবস্থা হচ্ছে প্রশাসন যে যন্ত্র, পুঁজিবাদে বা আমাদের যে আমলাতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা আসলে ক্লায়েন্ট সুবিধা পাচ্ছে না। সাপ্লাই যারা রিসিভার, নিয়ম হচ্ছে সাপ্লাই রিসিভাররা সুবিধা পাবে, তাদেরকে আমরা তাদের সুবিধার জন্য কাজ করব, কিন্তু তা না করে বরং যারা যে সাপ্লাই সার্ভিস গিভার, যারা সার্ভিস গিভাররা বরং বেশি সম্মানিত হচ্ছে। এবং বিচার ব্যবস্থাও তাই, বিচার ব্যবস্থাতেও একই রকম অবস্থা, আমাদের বিচার ব্যবস্থা ওরকম হচ্ছে না বা হয় নাই। এখন এই যে এই বাকশাল নিয়ে যে রাজনীতি বাংলাদেশের বা এটা আসলে অনেকেই ব্যাপারটা পুরোপুরি না পড়ে বা পুরোপুরি না বুঝে, এটা নিয়ে যে আমাদের সংবিধানে যে আছে বা এটা নিয়ে যে তাত্ত্বিক যে বিশ্লেষণ এবং বঙ্গবন্ধুর যে বিভিন্ন সময়ের যে স্বপ্ন, এটার অনেক যে ব্যাপারগুলো, যদিও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র একটা ঐতিহ্য, এই সংসদীয় গণতন্ত্রের বাহিরেও বাংলাদেশের মানুষ সংসদীয় গণতন্ত্রের সুফল শুরু থেকেই পাচ্ছিলেন না, তখন এরই বিকল্প রূপ হিসেবে এবং বঙ্গবন্ধু উদাহরণ দিয়েছেন আপনার ইসলামের ইসলামিক খেলাপথের খোলাফায়ে রাশেদিন, ওইখানেও এরকম ব্যবস্থা ছিল। চীন, সোভিয়েত, তারপরে ভিয়েতনাম, বিভিন্ন দেশে এই সমস্ত এইভাবে সংবিধান চেঞ্জ করে বা দলীয় ব্যবস্থা করে সুবিধা ভোগে। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই ব্যবস্থা বেশি দিন করতে পারি না, এবং এর মধ্যে আওয়ামী লীগের মধ্যেই অনেক ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র পতিত হয়েছে। এর মধ্যে যে আওয়ামী লীগের যে এই বাকশালের যে এক্সিকিউটিভ নির্বাহী কমিটির 15 সদস্য, এর মধ্যে 5 জন হত্যা হয়েছে। বঙ্গবন্ধু এবং শেখ ফজলুল হক মনির 15 আগস্ট হত্যা হয়েছে, এবং জাতীয় তিন নেতা ওই যে কারা কারা ছিলেন, যে সৈয়দ নজরুল ইসলাম, তারপরে খন্দকার মোস্তাক, সৈয়দ নজরুল ইসলাম, তারপরে বঙ্গবন্ধু তো হত্যা 7 জন হচ্ছেন, 7 জন, আবার 3 জন, 5 জন হত্যা, যে 5 জন হত্যা হয়েছে 5 জনের মধ্যে বঙ্গবন্ধু আর হচ্ছেন শেখ ফজলুল হক মনি 1 নম্বর আর 14 নম্বর সদস্য, আর 3 জন হচ্ছে ওই যে জেলে হত্যা হয়েছে ওই 3 জন জাতীয় নেতা, আর যে 7 জন জেল খেটেছে এটার জন্য, এই 7 জনের মধ্যে ছিলেন শেখ আব্দুল আজিজ এবং জিল্লুর রহমান এবং আব্দুর রাজ্জাক, এই গোলাম এবং গাজী গোলাম মোস্তফা, এই 7 জন হত্যা করেছে। এবং বাকি যে 6 জন, এনারা কিন্তু আবার সুবিধাভোগী হয়েছে। এটা কিভাবে? খন্দকার মোস্তাক আহমেদ, তিনি ছিলেন বাণিজ্য মন্ত্রী, তিনি ওই সরকারের, তিনি ছিলেন 4র্থ সদস্য, উনি রাষ্ট্রপতির পদ অলঙ্কিত করছেন। আব্দুল মালিক উকিল, তিনি স্পিকার হিসেবে কন্টিনিউ করছেন। প্রফেসর এম ইউসুফ আলী মিনিস্টার ছিলেন, এবং প্রফেসর শ্রী মনোরঞ্জন ধর মিনিস্টারে ছিলেন। প্রফেসর ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী, তিনিও মিনিস্টার ছিলেন। তারপরে হচ্ছে মহিউদ্দিন আহমেদ, তিনি ওই যে অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ইউএসএসআর এ। তাহলে এই যে আমরা যে অবস্থাটা দেখছি, এই যে বাকশালের মধ্যে
তাহলে আন্তর্জাতিক যেই ষড়যন্ত্র এটা তাহলে সুস্পষ্ট। কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বা বঙ্গবন্ধুর যে শাসন সময় বাকশাল কায়েম হয়েছে, এই 15 কমিটির মধ্যেই 3 রকমের হয়েছে। কেউ এটা কেউ কাউকে ষড়যন্ত্রের কারণে শাহাদাত বরণ করতে হচ্ছে বঙ্গবন্ধু, এবং যেটা আমরা বলছিলাম শেখ ফজলুল হক মনি, উনি তো ওই 15 আগস্টে 32 নম্বরে শাহাদাত বরণ করছে ষড়যন্ত্রকারীদের চূড়ান্ত ষড়যন্ত্রে। আর যেটা 3 জন জাতীয় নেতা এর মধ্যে নিহত হয়েছে নভেম্বরের 4 নভেম্বর। আর যে বাকিরা এর মধ্যে খন্দকার মোস্তফা ছিলেন, এটা শোনা। এখন যে এই বাকশালের যেই প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর যে সংসদের যেই ভাষণটা ছিল, এই ভাষণের আমরা কিছু, আমি আগেই বলেছিলাম বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন আমি শোষিতের গণতন্ত্র চাই। বঙ্গবন্ধুর সংসদের যে ভাষণ, এটা ভাষণটা ছিল এরকম, এটা ভাষণের অংশ বিশেষ। একটা ধ্বংসস্তূপের মধ্যে আমরা স্বাধীনতা পেলাম এবং রক্তের বিনিময়ে পেলাম 7.5 কোটি লোক, 54,000 স্কোয়ার মাইল। সম্পদ বলতে কোনো পদার্থ আমাদের ছিল না, সমস্ত কিছু ধ্বংস। কিন্তু পাকিস্তান দুঃখের বিষয় একটা পয়সাও দিল না। আমরা ছিলাম 56% পপুলেশন, কেন্দ্রীয় সরকার কোনো সম্পদ আমাদেরকে দিল না। পরে এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের ছিল না, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের ছিল না, গোল্ড রিজার্ভ আমাদের ছিল না। 1 কোটি লোক চলে গিয়েছিল, তারা ফিরে এসেছে, তাদের রিহ্যাবিলিটেশন দরকার। ওয়ার্ল্ড ইনফ্লেশন, যা আমার হাতে আপনাদের হাতে নয়, জিনিসের দাম বেড়ে গেল। ডাউট হলো বাংলাদেশ এই সাউথ ইস্ট এশিয়াতে ফুড ফ্লাড হলো, মানে বন্যা হলো, 7.5 কোটি লোক, 200 বছরের গোলামি, অর্থনৈতিক কাঠামো নেই, একটা ফরেন অফিস নেই, একটা প্ল্যানিং অফিস নেই একটা কোনো কিছু। এই সুযোগে যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল, নিজেদেরকে একটা বেশ করা যায় কিনা, ভবিষ্যতে তাদের স্টুজরা এই দেশে সরকার চালাতে পারে কিনা তা ফিকির খুঁজতে লাগলো। কাজ করব না ফাঁকি দিব, অফিসে যাব না ফাঁকি দিব, ফ্রি স্টাইলে দেশের শত্রুরা এনজয়িং ফুল লিবার্টি। বিদেশিরা আসেন এখানে, তাদের গোপনে দূতাবাসে মদ খাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্রিফ করে দেয়া হয়। আমরা কিন্তু চেষ্টা করলাম, ঠিক আছে আচ্ছা বলো, আচ্ছা করো, আচ্ছা দল গড়ো, আচ্ছা লেখো, আচ্ছা বক্তৃতা করো, বাধা নেই, ফ্রি হ্যান্ড। কিন্তু কিন্তু দেখতে পেলাম কি, আমরা যখন এই পন্থায় প্রচলিত গণতান্ত্রিক পন্থায় এগুতে শুরু করলাম, বিদেশি চক্র এই দেশে মাথা ছাড়া দিয়ে উঠলো। তারা এই দেশের স্বাধীনতা বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করলো এবং ফ্রি স্টাইল শুরু হয়ে গেল। হু হু করে বাংলাদেশের অর্থ আসতে আরম্ভ করলো। দেশের মধ্যে শুরু হলো ধ্বংস, একটা ধ্বংসাত্মক কার্যকলাপ। মোট কয়েক হাজার কর্মী হত্যা করা হলো, যারা নিঃস্বার্থভাবে যুদ্ধ করেছে, মুক্তিবাহিনীর ছেলে, তাদেরকে হত্যা করা হলো। এত অস্ত্র উদ্ধার করি তবু অস্ত্র শেষ হয় না। গণতন্ত্রের সুযোগে এই রাজনীতির নামে হাইজাক, এই রাজনীতির নামে ডাকাতি এবং টেলিফোন করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা বা মানুষের বাড়িতে গিয়ে গয়না কেড়ে নেয়া, এই রাজনীতির নামে একটা ফ্রি স্টাইল শুরু হয়ে গেল। আমি এই রাজনীতি চাই না, এই গণতন্ত্র মানুষ চায় না। আমি শোষিতের গণতন্ত্র, আমি চাই শোষিতের গণতন্ত্র, শোষকের নয়। এখনো মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে, যে মানুষ কাপড় নাই, যে মানুষ সে বন্ধু খুঁজে পায় না, যার বুকের হাড্ডি পর্যন্ত দেখা যায়। আমি জীবনভর তাদের সঙ্গে থেকে সংগ্রাম করেছি, এদের পাশাপাশি হয়েছি। কারা নির্যাতন করেছি, আমার সহকর্মীরা জীবন দিয়েছে। আর তাদের দুঃখ দূর করার জন্য আমি একদিন এই হাউজে বলেছি, আমরা শোষিতের গণতন্ত্র চাই। যারা রাতের অন্ধকারে পয়সা লুট করে, যারা বড় বড় অর্থশালী লোক, যারা ভোট কেনার জন্য পয়সা পায়, তাদের গণতন্ত্র নয়, শোষিতের গণতন্ত্র। এটা আজকের কথা নয়, বহুদিনের কথা আমাদের। কিন্তু ফ্রি স্টাইল মানে গণতন্ত্র নয়। অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের যে নতুন সিস্টেম আমরা
যাচ্ছি তাও গণতন্ত্র, শোষিতের গণতন্ত্র। এখানে জনগণের ভোটাধিকার থাকবে। কেউ যদি মনে করেন যে জনগণের ভোটের অধিকার আমরা কেড়ে নিয়েছি, তাহলে আমি বলবো না, এতে পার্লামেন্টের মেম্বাররাও জনগণের ভোটে নির্বাচিত হবেন, যিনি প্রেসিডেন্ট হবেন তাকেও জনগণের ভোটে নির্বাচিত হতে হবে হবে। সর্বক্ষেত্রে জনগণের ভোটাধিকার থাকবে। বহুদিন কারাগারে একলা একলা চিন্তা করেছি, আমার দেশের শতকরা 20 জন লোক শিক্ষিত, তার মধ্যে এক গ্রুপ পলিটিশিয়ান হয়ে গেলাম, এক গ্রুপ আমরা বুদ্ধিজীবী, এক এক গ্রুপ টিচার, এক গ্রুপ সরকারি কর্মচারী ব্যবসায়ী হয়ে গেলাম, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, কেউ অমুক হয়ে গেলাম। আমরা সমাজের মতো যত জ্ঞানী গুণী লোক আছে এবং অন্য ধরনের, তাদের নিয়ে জাতীয় ফুল করা দরকার। এই ফুল আমি করতে রাজি, যদি আমি একটা নতুন সিস্টেম চালু করতে পারি এবং নতুন দল সৃষ্টি করি, জাতীয় দল, যার মধ্যে একমত একমত একপথ, যেভাবে এক হয়ে দেশকে ভালোবাসা যায়। যারা বাংলাদেশকে ভালোবাসে তারা এসে একতাবদ্ধ হয়ে তাদের মঙ্গলের জন্য কাজ করে যেতে পারে। এই জন্যই বাকশাল করা হয়েছে। আজকে আমার মনে আজকে আপনারা মনে রাখবেন যে নতুন জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশালে আর্মি, নেভি, এয়ারফোর্স, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, পলিটিশিয়ান, শিক্ষাবিদ, ডক্টরস, বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার, যদ্দূর সম্ভব তাদেরকেও রাখার চেষ্টা করেছি। লেট আস ওয়ার্ক টুগেদার। পার্টি মানে কি জানেন? পলিটিক্যাল পার্টি মিন্স ফ্যামিলি, যার মধ্যে আছে ফ্যামিলি আইডিওলজিক্যাল অ্যাফিনিটি। সেই জন্য এই পার্টিতে উই আর ওয়ান ফর সাম পার্টিকুলার পারপাসেস, হুএভার উই আর। আমাদের আদর্শ হলো বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইজ্জত সহকারে দুনিয়াতে বাঁচিয়ে রাখা, বাংলার দুঃখী মানুষকে পেট ভরে খাবার দেয়া, শোষণমুক্ত সমাজ গঠন, সেখানে অত্যাচারের অবিচারের জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না। লেট আস ট্রাই ফর দ্যাট। আসুন আমরা চেষ্টা করি সকলে মিলে। এটা ছিল বঙ্গবন্ধুর চতুর্থ সংশোধনী পাশকালের ভাষণের একটা অংশ বিশেষ। তাহলে আমরা এই যেই লেখাটা এখানে পড়েছি, এটাতেই আমরা বুঝতে পারছি বাকশালের মূল লক্ষ্য কি। বঙ্গবন্ধুর লেট আস গো টুগেদার, একসাথে যাওয়া যায়, এবং এখানে সকলের অংশগ্রহণে কিভাবে দেশপ্রেম, দেশের, এটার বাকশালের একটা বৈশিষ্ট্য ছিল চাকরিজীবীরা সকল, যতটুকু সম্ভব আনা যায় বঙ্গবন্ধু সকলকে একত্রিত করার চেষ্টা করেছি আমরা। এবং এই বাকশালের যে মূল যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা হচ্ছে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশের অর্থনৈতিক এবং মানবিক যে মুক্তি, সাধারণ মানুষের যে কল্যাণার্থে, এটাই ছিল এটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে আমরা বাকশালের যেই মূল যে প্রকাশ, এই প্রকাশ সম্পর্কে আমরা বুঝতে পেরলাম। দেশপ্রেম, মানবতার মুক্তি, অর্থনীতির মুক্তি, সমাজ ব্যবস্থা কায়েম এবং রাষ্ট্রের হাতকে শক্তিশালী করে শোষণ মুক্ত সমাজ এবং রাষ্ট্র গড়াই ছিল এটার মূল লক্ষ্য। এখন আসুক আমাদের যে শেষ টপিকস, মুজিব শাসন। আজকের লেকচারের যে আমাদের তিনটা যে কনসেপ্ট বা টাইটেল, এটার মধ্যে সর্বশেষ হচ্ছে মুজিব শাসনের অবসান। আমি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি হারুন স্যারের, আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রবিজ্ঞানী আমার শিক্ষক হারুন স্যারের বাংলাদেশের শাসনতান্ত্রিক রাজনীতি থেকে এটা নিলাম। 1975 সালের 25শে জানুয়ারি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে বঙ্গবন্ধু কর্তৃক একটি মাত্র বৈধ রাজনৈতিক দল গঠন, পরে দ্রুত দেশের সামগ্রিক অবস্থা উন্নতি করতে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাস পায়, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক এমনই সময় সংগঠিত হয় 15ই আগস্টের নির্মম নৃশংস হত্যাকাণ্ড। বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের উপস্থাপিত সকল সদস্য হত্যাকাণ্ডের শিকার, উপস্থিত সকল সদস্যদের হত্যাকাণ্ডের শিকার হন। যদিও সেনাবাহিনী চাকরিরত এবং বিভিন্ন সময় চাকরিচ্যুত কিছু সদস্য কর্তৃক এই হত্যাকাণ্ড সংগঠিত হয়, তবুও এর সঙ্গে মুক্তিযুদ্ধে পরাজিত দেশি বিদেশি শক্তি ও দেশের ক্রিয়াশীল সহযোগী গোষ্ঠীর যে সংশ্লিষ্টতা ছিল
তা এখানে বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় এই ছিল একটি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক হত্যা ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু কর্তৃক একটিমাত্র বৈধ রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে উদ্ভূত সামরিক বিভ্রান্তিকর রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নেয়। বস্তুত মুজিব হলেন প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র ওই দুই পরাশক্তির মধ্যে ঠান্ডা লড়াই জনিত বিশ্ব রাজনীতির শিকার। অর্থাৎ হারুন স্যার যেটা বলতে চাচ্ছিলেন, বলছেন যদিও আমরা যেটাকে দেখি চাকরিচ্যুত বা চাকরিরত বা ষড়যন্ত্রকারী আর্মি অফিসারেই এই এত বড় একটা হত্যাকাণ্ড বা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ বা কঠিন যে সিদ্ধান্ত হয়ে গেছে, বঙ্গবন্ধুর মতো জাতির পিতাকে হারানো হয়েছে, এটা শুধু কেবলমাত্র আর্মিদেরই কাজ ছিল না, এটা ছিল দেশি বিদেশি এবং পরাশক্তিরও বড় ধরনের ঠান্ডা লড়াই, মানে তাদের বিশ্ব রাজনীতির একটা নির্মম শিকার। এখন এই যে আমরা যে আলোচনা করেছি, এই আলোচনা থেকে আমরা যেটা মুজিব শাসনের যে অবসান, শেষ পর্যন্ত যে 15 আগস্ট হত্যার পর বঙ্গবন্ধু শাসনের যে বঙ্গবন্ধুর সরকারের যে বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক, এই খন্দকার মোস্তাক ও রাষ্ট্রপতির সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেন, কিন্তু তিনি সংসদকে বিলুপ্ত করেন না, ওই সংসদকে কার্যকর রাখে এবং তিনি